হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন যে 12 নম্বর স্কুল আছে মহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়া এর 1 থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তাছাড়া এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছো, নিজের নাম, স্কুলের নাম এবং নিজে যেখানে থাকো সেই জায়গার নাম কমেন্টে জানাবে। তো এখানে এক দাগে আছে a সমান 0.4, 4-এর মধ্যে পৌনঃপুনিক, b সমান 0.51, 5 এবং 1 দুটোর মাথায় পৌনঃপুনিক হলে a প্লাস b এর মান কত হবে? a সমান 0.4, 4-এর মধ্যে পৌনঃপুনিক, তাহলে এটা 4/9 লিখতে পারবো। আর b সমান 0.51, এখানে পৌনঃপুনিক এখানে পৌনঃপুনিক, তাহলে এটা সমান লিখতে পারবো 51/99। তাহলে অতএব a প্লাস b সমান 4/9 প্লাস 51/99। 9 এবং 99 লসাগু 99। 9 দিয়ে 99কে ভাগ করলে 11 পাই, 4 11 44। 9 দিয়ে এই 99 দিয়ে 99কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 51কে গুণ, 51 একে 51, যোগ করলে 4 এবং 1-এ 5, 4 এবং 5-এ 9। এটা হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি 0.95, এখানে পৌনঃপুনিক আর এখানে পৌনঃপুনিক, তাহলে এটা এই যে সি উত্তর। একটি ছাতা এ টাকা বি পয়সায় ক্রয় করে বি টাকা এ পয়সায় বিক্রয় করলে সি টাকা লাভ হয়। এ বি সি এর মধ্যে সম্পর্ক কি হবে? তো এ টাকায় বিক্রি করা হয়েছে, এই টাকা বি পয়সায় ক্রয় করে বি টাকা এ পয়সায় বিক্রি করলে। আচ্ছা, তাহলে এখানে যে টাকা পয়সা ব্যাপারগুলো আছে, তো সবগুলোকে আমি পয়সাতে পরিণত করব। তাহলে প্রথম ক্রয় মূল্য লিখি। তাহলে ছাতার ক্রয় মূল্য সমান এ টাকা বি পয়সা, এ টাকা বি পয়সা সমান এ টাকা, আর বি টাকাকে পয়সাতে করতে গেলে আমরা 100 দিয়ে ভাগ করব। পয়সাকে টাকা করছি, তাহলে 100 দিয়ে ভাগ করব, এখানে হলো টাকা। তাহলে এটা ছাতার ক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য এখানে আছে বি টাকা এ পয়সায় বিক্রয় করলে, অর্থাৎ বি টাকা এ পয়সা সমান বি টাকাতে আছে, এ পয়সাকে আমি টাকাতে পরিণত করব, তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা বিক্রয় মূল্য পেলাম। আর লাভ বলা আছে সি টাকা, তাহলে প্রশ্নানুসারে এই বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান সি। সি সমান এই বিক্রয় মূল্য মাইনাস এটা আছে ক্রয় মূল্য। তো এখন প্রশ্নে যে সম্পর্কগুলো দেওয়া আছে সেদিকে তাকাতে হবে। এখানে যে সম্পর্কগুলো দেওয়া আছে, ডান দিকে একটা সংখ্যা থাকবে, বাঁ দিকে এবিসি থাকবে, তাহলে সেই হিসাবে সাজাবো। তো এখানে সি সমান বি প্লাস এ বাই 100 মাইনাস এ প্লাস এ মাইনাস বি বাই 100 বা সি ইজ ইকুয়াল টু, এখানে আছে এ বাই 100। আচ্ছা, বি এর জায়গাতে একে নিয়ে আসি, বি মাইনাস বি বাই 100, তারপরে মাইনাস এ প্লাস এ বাই 100, একটু সাজিয়ে নিলাম, তাহলে পাবো সি সমান এখানে 100 লসাগু আর এখানেও 100 লসাগু।
তো এখানে 1 আছে, 1 দিয়ে 100কে ভাগ করলে 100 পাই, 100 দিয়ে বিকে গুণ, তাহলে এটা হচ্ছে 100 বি। 100 দিয়ে 100কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে বিকে গুণ, এখানে বি। আর এখানে হচ্ছে 1 দিয়ে 100কে ভাগ করলে 100 পাই, 100 দিয়ে একে গুণ, তাহলে এটা হচ্ছে 100 এ, মাইনাস যেহেতু দিয়েছি প্লাসটা মাইনাস হয়ে যাবে। 100 দিয়ে 100কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে একে গুণ, এটা আছে। তো এখান থেকে পাই সি সমান 99b বাই 100 মাইনাস 99a সি সমান এখান থেকে 99 বাই 100 কমন নিলাম, তাহলে বি মাইনাস এ, এটা সমান, আচ্ছা উভয় পক্ষকে বি মাইনাস এ দিয়ে ভাগ করি, তাহলে সমস্যাটা থাকবে না। আর এই পক্ষকে এ দিয়ে ভাগ করলাম, আর ডান দিককে বি মাইনাস এ দিয়ে ভাগ করলে এটা আর থাকছে না, কেবল 99 বাই 100 হচ্ছে, আর এটা সমান 0.99, তাহলে সি বাই বি মাইনাস এ সমান 0.99, সি বাই বি মাইনাস এ সমান 0.99, অর্থাৎ বি উত্তর। পরবর্তী হচ্ছে 9 টু দি পাওয়ার m সমান 27 টু দি পাওয়ার n হলে এর মান বের করতে হবে। তাহলে প্রথমে m এবং n এর মান বের করে যে রাশিমালার মান বের করতে হবে সেখানে মান বসিয়ে দিতে হবে। তো a ও b এর মান বের করার জন্য এখানে সম্পর্ক দেওয়া আছে। m ও n এর মান বের করার জন্য এখানে দেওয়া আছে m টু দি পাওয়ার 9 টু দি পাওয়ার m সমান 27 টু দি পাওয়ার n, এটা দেওয়া আছে। তো আমরা জানি যে 9কে উৎপাদকে ভাঙলে 3 3, আর 27কে উৎপাদকে ভাঙলে 3 3 9 27, 3 3কে 9। তো এখানে 3 স্কোয়ার m, এখানে 3 টু দি পাওয়ার 3 n, বা পেলাম 3 টু দি পাওয়ার 2m ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3n। এই দুটো সংখ্যা গুণ করতে হবে, দুটোই পাওয়ারে আছে সেই জন্যে। তাহলে দুই দিকে তুলনা করলে পাই 2m সমান 3n, এটা পাচ্ছি। এখন এর মান বের করতে হবে, তো এটা লিখে নিই, m বাই n প্লাস 1/2 সমান 2n, n এবং 2 লসাগু 2n, n দিয়ে ভাগ করলে n কেটে যাবে, 2 থাকবে, 2 দিয়ে m কে গুণ, তাহলে 2m, প্লাস 2 দিয়ে ভাগ করলে 2 কেটে যাচ্ছে, n থাকছে, n একের সাথে গুণ করলে n। তাহলে দেখো 2m সমান 3n পেয়েছি, এখানে 3n বসিয়ে দেবো, 3n প্লাস n বাই 2n সমান 4n বাই 2n, n কাটাকুটি করলে এটা 2 পাচ্ছি, তাহলে সমান 2, অতএব m বাই n প্লাস 1/2 ইজ ইকুয়াল টু 2। x সমান 3t, y সমান 2t বাই 3 মাইনাস 1, তাহলে t এর যে কোনো মান, t এর কোন মানের জন্য x সমান 3y হবে, তো আমি x সমান 3y লিখবো, x এর মান বসাবো, y এর মান বসাবো, তারপরে দেখবো t এর মান কত আসছে। তাহলে লিখতে হবে প্রশ্নানুসারে x সমান 3y। এবার এখানে x সমান 3t আছে প্রশ্নে, তাহলে x এর জায়গাতে 3t বসাবো, সমান 3, y এর মান আছে 2t বাই 3 মাইনাস 1, এটা আছে। তাহলে এখান থেকে আমাদের সমাধান করে t এর মান বের করতে হবে। বা 3t সমান t ইন্টু, এখানে 1 এবং 3 এর লসাগু 3, 3 দিয়ে 3কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 2tকে গুণ করলে 2t হবে, মাইনাস 1 দিয়ে 3কে ভাগ করলে 3 পাই, 3 দিয়ে 1কে গুণ করলে 3 হবে, 3 3 ওপর নিচে কেটে দিলাম, তাহলে 3t, আর 2t বাদিকে আনলে মাইনাস 2t সমান মাইনাস 3, এখান থেকে পাই t সমান মাইনাস 3, তাহলে t এর মান মাইনাস 3 পেলাম। যদি x সমান, আচ্ছা এটা হয়ে গেল, যদি fx বহুপদী সংখ্যামালার
এফ ফাংশন অফ -3/2 সমান 0 হলে এফ এক্সের একটি উৎপাদক হবে। তো এক্স সমান -3/2 লিখি, যেহেতু এটা 0 আছে, তাহলে এক্স সমান -3/2, বজ্র গুণ করলে পাই 2x সমান 3 বা 2x - 3 সমান 0। তাহলে এটাই হচ্ছে একটা উৎপাদক, উৎপাদকটা হচ্ছে 2x - 3, এইটা 2x - 3। আচ্ছা এখানে এখানে একটা মাইনাস ছিল, আমি মিস করে গেছি, এটা মাইনাস এটা প্লাস, 2x + 3, তাহলে এটা হবে 2x + 3। তারপরে এর সরলতম মান কত দ্বারা বিভাজ্য হবে, তাহলে সরলতম মান আগে বের করে দেখি কত আসছে। এটা 17 কিউব মাইনাস 10 কিউব বাই 17 স্কোয়ার প্লাস 270 এটা আছে। এটা a কিউব মাইনাস b কিউব সূত্রে ভেঙে দেব, তাহলে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে 17 সুতরাং 2 8 9 প্লাস 2 7 0। তো এখানে 17 থেকে 10 বিয়োগ করলে আমরা পাচ্ছি 7, 17 সুতরাং 2 8 9 প্লাস 170 প্লাস 10 10 কে 100, আর নিচে হচ্ছে 9 আর 0 9, 7 এবং 8 15 5 হাতে 1, 2 2 4 রেখে 5, 7 ইন্টু এখানে 2 8 9, এখানে 170 আর এখানে, আচ্ছা তাহলে এটা 9 হলো, 15 5 হাতে 1, 2, আচ্ছা 2 4 আগে 5, তাহলে ওপরে 5 9 9 হচ্ছে, আর নিচেও 5 9 না 5 5 9 সমান 7 ইন্টু 5 5 9, আর নিচেও তাই 5 5 9, এটা কেটে দিলাম, তাহলে সমান 7, তাহলে 7 দ্বারা বিভাজ্য। log x টু দ্য বেস a সমান 1/4, log x টু দ্য বেস b সমান 1/5, আর log x টু দ্য বেস c সমান 1/6, log x টু দ্য বেস abc এর মান কত হবে? x টু দ্য বেস a b c এর মান বের করতে হবে। তো আমরা লিখতে পারি এটা সমান 1/log, এই দুটো সংখ্যায় স্থান বদল করবে, অর্থাৎ abc টু দ্য বেস x, তো সমান 1/log x a প্লাস log b টু দ্য বেস x প্লাস log c টু দ্য বেস x, যোগ ফল আকারে লিখব কেন গুণ থাকলে, সমান 1/, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 1/, এই যে দুটো জায়গায় স্থান বদল করবে যখন 1/, লিখব, তাহলে 1/log x টু দ্য বেস a প্লাস এখানে 1/log x টু দ্য বেস b প্লাস 1/log x টু দ্য বেস c সমান 1/log x টু দ্য বেস a, এর মান প্রশ্নে 1/4 দেওয়া আছে, তাহলে 1/, এর মান 1/4 প্লাস 1/log x টু দ্য বেস b, x টু দ্য বেস b এর মান 1/5, আর x টু দ্য বেস c এর মান 1/6, এটা 1/5
প্লাস 1/6 এটা দেওয়া আছে, তাহলে এর মানটা বের করলেই চলবে। তো সমান লিখলাম, এখন 1 আর 1/1/4 এটা অ্যাকচুয়ালি 4, 1/1/5 এটা অ্যাকচুয়ালি 5, আর 1/1/6 এটা অ্যাকচুয়ালি 6, সমান 1/10 আর 5 15, তাহলে 1/15। দিস ওয়ান, PQRS রম্বসের কোণ SPQ সমান 60 ডিগ্রি, পরিসীমা 24 সেন্টিমিটার, SQ এর দৈর্ঘ্য কত হবে? PQRS রম্বস SPQ 60 ডিগ্রি। SPQ এই কোণটা, তো ঠিক আছে, একটু এখানে বড় করে আঁকি রম্বসটা। PQRS এটা রম্বস, তাহলে এটা রম্বস হলে কোণ SPQ এটা 60 ডিগ্রি আছে, পরিসীমা 24 সেন্টিমিটার, SQ এর দৈর্ঘ্য কত? SQ এর দৈর্ঘ্য বের করতে হবে। তো দেখো, ত্রিভুজ PQS এর PQ এবং PS পরপর সমান, কারণ রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পরপর সমান হয়। PQ সমান PS, তাহলে এই কোণটা আর এই কোণটা পরপর সমান, এই কোণটার নাম PQS, এর নাম PSQ। তাহলে প্রত্যেকটা আবার দেখো, এই ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি, তার থেকে এই 60 ডিগ্রি বিয়োগ করলাম, বিয়োগ করে যত পাবো তাকে 2 ভাগে ভাগ করলে এর আর এর মান পাবো। তাহলে এটা হলো 120 ডিগ্রি, তাকে 2 ভাগে ভাগ করলে 2 সমান 60 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজটা পেলাম, এটা কোণ 60, এই কোণ 60, এই কোণ 60, প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, তাহলে এটা সমবাহু ত্রিভুজ। ত্রিভুজ PQS এর প্রতিটি কোণের মান 60 ডিগ্রি, অতএব এটি সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজ বলে অতএব PQ বাহু সমান QS বাহু সমান PS বাহু পরপর সমান হবে। তাহলে এটা মনে রাখবে। তাহলে আবার পরিসীমা দেওয়া আছে, এখানে 24 সেন্টিমিটার। তাহলে আমরা PQ যেটা আছে, এই PQ একটা বাহুর দৈর্ঘ্য, এটা লিখতে পারি 24, আর 4 দিয়ে ভাগ করছি কারণ পরিসীমা মানে 4টি বাহুর যোগফল, তো এত সেন্টিমিটার, 4 ছক 24, 6 সমান 6 সেন্টিমিটার। তাহলে অতএব QS যেটা PQ এর সাথে সমান ছিল, সমান PQ সমান 6 সেন্টিমিটার। ABC ত্রিভুজের BC বাহুর উপর DOE এমন দুটি বিন্দু যে BD সমান DE সমান EC। ত্রিভুজ ABE এর ক্ষেত্রফল 12 বর্গ সেমি হলে ABC এর ক্ষেত্রফল কত হবে? তাহলে ABC ত্রিভুজের BC বাহুর উপর D এবং E দুটি বিন্দু। ত্রিভুজের ধরন বলা নেই কিছু, সুতরাং আমরা যে কোনো ধরনের ত্রিভুজ আঁকতে পারি। এখানে আমি বিষমবাহু ত্রিভুজ এঁকেছি, A B C। তাহলে
এবিসি ত্রিভুজের বিসি বাহুর উপর ডি ও ই দুটি বিন্দু, এখানে একটা বিন্দু আর এখানে একটা বিন্দু। এখানে কন্ডিশন বলা আছে যে, আচ্ছা ডি আর ই দিলাম, তো দেওয়া আছে কি বিডি বিডি সমান ডি ডি সমান ইসি, অর্থাৎ এই বিন্দু দুটো এই ভূমিকে 3 ভাগে ভাগ করেছে, সমান 3 ভাগে। তো এ বিই এর ক্ষেত্রফল 12 বর্গ সেমি, এ বিই এই ক্ষেত্রফলটা 12 বর্গ সেন্টিমিটার বলা আছে। তাহলে আমাকে টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তো এখানে দেখো, এখানে আমরা এই এ বিন্দুর সাথে ডি বিন্দু যুক্ত করে দেব, যুক্ত করলাম, এডি যুক্ত করা হলো। তাহলে কি, তাহলে এই এ বিই এই যে ত্রিভুজটা আছে, বিই এর মধ্যবিন্দু ডি, তাহলে এটা হচ্ছে এর মধ্যমা। ত্রিভুজ এ বি এর মধ্যমা এডি, এডিটা হচ্ছে এই এই ত্রিভুজটার মধ্যমা, যেটা ডার্ক করে দিয়েছি, শেড দিয়ে দিয়েছি। তাহলে এর যদি মধ্যমা, তাহলে অতএব এ বি ডি ত্রিভুজ আর এ ডি ই ত্রিভুজের ক্ষেত্রফল পরপর সমান। ত্রিভুজ এ বি ডি সমান ত্রিভুজ এ ডি ই, এই দুটো ত্রিভুজ পরপর সমান। আবার এ ডি সি এই যে ত্রিভুজটা আছে, ডিসি এর মধ্যবিন্দু ই, তাহলে এটা মধ্যমা, এর আর এর ক্ষেত্রফল সমান। তাহলে লিখবো আবার ত্রিভুজ এডিই সমান ত্রিভুজ এইসি, কারণ ত্রিভুজ এ বি এডিসি এর মধ্যমা এই। তাহলে এইখানে যদি দেখি এটা আর এটা, এবিডি সমান এডিই, এডিই সমান এইসি, তাহলে অতএব ত্রিভুজ এ বি ডি সমান এডিই সমান ত্রিভুজ এইসি। তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্র, তিনখানা ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু পরপর সমান। তো এখন এ বিডি আর এ ডিই যেহেতু সমান সমান, তাহলে এদের মোট ক্ষেত্রফল প্রশ্নে দেওয়া আছে। মোট ক্ষেত্রফল এটা হচ্ছে 9 দাগ। আচ্ছা, 12 বর্গ সেমি দেওয়া আছে মোট ক্ষেত্রফল, তাহলে প্রত্যেকটা 12 এর হাফ করে 12/2 সেমি স্কোয়ার সমান 6 সেমি স্কোয়ার। তাহলে অতএব ত্রিভুজ এবিসি এই তিনটে যোগফল সমান 6 + 6 + 6 সেমি স্কোয়ার সমান 18 সেমি স্কোয়ার। এটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। 10 আছে এক্স একক বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র ও এক্স একক ভূমি বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল সমান ত্রিভুজের উচ্চতা কত? তাহলে ত্রিভুজের ভূমি এবং বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য সমান, আবার ক্ষেত্রফল সমান বলা আছে, ত্রিভুজের উচ্চতা বের করতে হবে। মনে করি ত্রিভুজের উচ্চতা সমান এইচ। তাহলে ত্রিভুজের উচ্চতা সমান এইচ ধরলাম, এইচ একক। অতএব ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান xh/2 বর্গ একক। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেটা হচ্ছে বাহু স্কোয়ার,
বাহু এখানে এক্স, তাহলে এক্স স্কোয়ার দিলাম, এটা সমান এক্স এইচ বাই 2, কারণ ত্রিভুজের আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বলা আছে। তো এখান থেকে পাই 2x স্কোয়ার সমান এক্স এইচ বা 2x স্কোয়ার মাইনাস এক্স এইচ, এটা সমান 0। ও আচ্ছা, আমাদের এইচ এর মান বের করতে হবে, তাহলে এত কিছু করার দরকার নেই, এখান থেকে বলতে পারি বা এইচ সমান 2x স্কোয়ার বাই এক্স, তাহলে এটা ইজ 2x, তাহলে 2x একক। এগারোতে আছে একটি সমবাহু ত্রিভুজের পরিলিখিত ও অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত কত? সমবাহু ত্রিভুজ, তার পরিলিখিত এবং একটি সমবাহু ত্রিভুজের পরিলিখিত ও অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্র, ত্রিভুজের বাইরে বৃত্ত আর ভেতরে বৃত্ত। তো আগে যদি বৃত্তটা এঁকে নিই তাহলে বরং আঁকতে সুবিধা হবে। তাহলে প্রথম বৃত্তটা এঁকে নিলাম, এটা বৃত্তের কেন্দ্র। তাহলে যেটা পরিলিখিত, এখানে সমবাহু ত্রিভুজ বলা আছে, একটি সমবাহু ত্রিভুজের পরিলিখিত ও অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে সমবাহু ত্রিভুজ এখানে একটা এঁকে দিই ভেতরে, তাহলে এটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এটা এটা পরিলিখিত, আর ত্রিভুজের ভেতরে একটা বৃত্ত আঁকতে হবে, তো এটা অন্তর্লিখিত বৃত্ত, এটা পরিলিখিত বৃত্ত। আর এইখান থেকে এই যে দূরত্বটা, এটা এই উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা। তো এই উচ্চতা এখানে কিছু জানা নেই, তাহলে যদি উচ্চতা জানার দরকারও নেই, এখানে এটা জি নাম দিলাম। তো এই থেকে জি পর্যন্ত এটা পরিবৃত্তের ব্যাসার্ধ, জি থেকে ডি পর্যন্ত এটা ছোট বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই দুই ব্যাসার্ধ যখন জানা আছে, তাহলে নিশ্চয়ই ক্ষেত্রফলের অনুপাত আমরা সহজে করতে পারবো। তো তাহলে ত্রিভুজটির উচ্চতা এডি হলে ত্রিভুজটির উচ্চতা এডি ও ভরকেন্দ্র জি, অতএব পরিবৃত্তের ব্যাসার্ধ সমান এ থেকে জি পর্যন্ত এজি। আবার দেখো এজিটা হচ্ছে এডি এর 2/3 অংশ, তাহলে এটা লিখব 2AD বাই 3 ও অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সমান জিডি, আর জিডিটা এডি এর 3/1 অর্থাৎ এটা ইজ এডি বাই 3। তো এখানে পরিলিখিত ও অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল পরিবৃত্ত ও অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত সমান পাই, পরিবৃত্তের ক্ষেত্রে এজি ব্যাসার্ধ পাই আর স্কোয়ার, আর অন্তর্বৃত্তের ক্ষেত্রে পাই জিডি স্কোয়ার। তাহলে এর ব্যাসার্ধ, এটা পরিবৃত্তের ব্যাসার্ধ। তো পাই পাই যদি কেটে দিই তাহলে এজি স্কোয়ার, এজি ফর 2AD বাই 3, 2AD বাই 3 তার হোল স্কোয়ার ইজ টু জিডি ফর
এডি বাই 3 স্কোয়ার সমান 2 দুগুণ 4 এডি স্কোয়ার বাই 3 3 9, এটা এডি স্কোয়ার বাই 3 3 9। এডি স্কোয়ার দিয়ে যদি ভাগ করে দিই, এটা 4 এর 9 ইস টু 1 এর 9, তাহলে 9 দিয়ে গুণ করলাম 4 এর 9 কে, 1 এর 9 কেও 9 দিয়ে গুণ করলাম, 9 9 কেটে গেল, তাহলে সমান 4 ইস টু 1। বারোতে আছে 0,0 4, -3 এবং x, y বিন্দু তিনটি সমরেখ হলে এখান থেকে কোন সম্পর্কটা সঠিক সেটা বলতে হবে। তাহলে তিনটি বিন্দু সমরেখ হওয়ার শর্ত আমরা জানি, তাহলে সেই শর্তটা প্রথমে খাতায় লিখে ফেলতে হবে। তাহলে বিন্দু তিনটি আগে লিখে নিই। বিন্দু তিনটি হলো জিরো কমা 0, 4, -3 আর x, y। তাহলে বিন্দু তিনটি সমরেখ হওয়ার শর্ত হচ্ছে x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y1 মাইনাস না y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2, এটা সমান 0 হবে, এটাই শর্ত। তো এখানে এটা x1 y1, x2 y2 আর x3 y3 এখানে বসিয়ে দেব, বা x1 এটা 0, y2 y3 অর্থাৎ -3 y প্লাস x2 আছে 4, y3 মাইনাস y1 অর্থাৎ y মাইনাস 0 প্লাস x3, এখানে x আছে y1 মাইনাস y2 অর্থাৎ 0 মাইনাস -3, তাহলে 0 প্লাস 3 এটা সমান 0। এখানে 0 দিয়ে গুণ, তাহলে 0 হলো 0 প্লাস y থেকে 0 বিয়োগ করলে y হয় 4 গুণ করলে 4y প্লাস এটা হলো 3 তার সাথে, তাহলে 3x এটা সমান 0 বা 3x প্লাস 4y সমান 0। তো এখানে 12 দাগে x এর মান আর y মান দেওয়া আছে। তো এবার প্রত্যেকটা দিয়ে দেখতে হবে যে কোন ক্ষেত্রে এই সমীকরণটা সিদ্ধ হচ্ছে। তাহলে প্রথম এ অপশান দিয়ে টেস্ট করি, 3x প্লাস 4y, 3x প্লাস 4y মান বসাবো, 0 আসছে কিনা দেখব। তাহলে 3 এই অপশানে দেখো x এর মান দেওয়া আছে 8, y এর মান -6, 3 8 24 মাইনাস 4 ছক 24, এটা 0, তাহলে এটাই তো মিলে যাচ্ছে। বি দেখি, বি এর কি অবস্থা, এখানে 3x প্লাস 4y, বিতে আছে 8 6, 3 8 24, 4 ছক 24, এটা হলো 48, এটা মিলছে না। সি যেটা আছে 3x প্লাস 4y, তো 4 আছে আর -6 আছে, 4 -6, 3 4 12, 4 ছক 24 -24 সমান -12, এটাও সিদ্ধ হচ্ছে না বা মিলছে না। ডি 3x প্লাস 4y, ডিতে আছে x এর মান -8 আর y এর মান -6, তাহলে 3 8 24 -24, 4 ছক 24 -24 সমান -48, এটাও মিলছে না, তাহলে এই উত্তর। কোনো শ্রেণীর নিম্নসীমায়
এবং মধ্যমান এম উচ্চ সীমানা হবে। নিম্ন সীমা সমান এ, মধ্যমান সমান এম, উচ্চ সীমা বের করতে হবে। উচ্চ সীমা সমান, তো এটা মনে করলাম শ্রেণী, এর মধ্যমান এম দেওয়া আছে, নিম্ন সীমা এ দেওয়া আছে, অর্থাৎ এখান থেকে এই দূরত্বটা হচ্ছে এম মাইনাস এ। তাহলে এম থেকে এত দূরে এসে আমি এ পেলাম, এম থেকে এত দূর গিয়ে মানে এম থেকে এত দূর গেলে, এত দূর যাওয়া মানে এম এর সাথে এটা যোগ হওয়া, আমি কিন্তু এই উচ্চ সীমা পাবো। তাহলে উচ্চ সীমা হবে সমান এম প্লাস এম মাইনাস এ সমান 2m মাইনাস এ, এটা হচ্ছে উচ্চ সীমা। আয়তলেখা অঙ্কনের ক্ষেত্রে শ্রেণীর সীমানা নেওয়া হয় এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, এক্স এবং ওয়াই অক্ষ উভয় বরাবর, এক্স অক্ষ ও ওয়াই অক্ষের মধ্যে, এটা হবে এক্স অক্ষ বরাবর। একটি উদাহরণের সাহায্যে দেখাও যে দুটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা হয় না। তাহলে অমূলদ সংখ্যা যোগ করলে সর্বদা অমূলদ নাও হতে পারে, এটা উদাহরণের সাহায্যে দেখাতে হবে। তাহলে দুটি অমূলদ সংখ্যা একটা ধরলাম 2 প্লাস √3 আর একটা 2 মাইনাস √3, দুটো অমূলদ সংখ্যা, এদের যোগফল সমান 2 প্লাস √3, তার সাথে যোগ করতে হবে 2 মাইনাস √3, তারপরে দেখবো সেটা অমূলদ সংখ্যা আসছে নাকি মূলদ সংখ্যা আসছে। √3 কেটে দিলাম, সমান 4 এলো, এটি এই 4টি মূলদ সংখ্যা। তাহলে দুটি অমূলদ সংখ্যা যোগ করে আমরা মূলদ সংখ্যা পেতে পারি, এটা তার উদাহরণ। টাকায় 15টি দ্রব্য ক্রয় করে টাকায় 10টি দ্রব্য বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। টাকায় 15টি, তাহলে 15টি দ্রব্য কিনছি 1 টাকায়, তাহলে যদি এটা কি হলো, টাকায় 10টি দ্রব্য বিক্রয় করলে, আচ্ছা তাহলে 15টি দ্রব্য 1 টাকায় কিনছি, 15টি দ্রব্যের ক্রয় মূল্য সমান 1 টাকা। আচ্ছা, পরের বাক্যে বলা আছে টাকায় 10টি দ্রব্য বিক্রি করছি, মানে 1 টাকায় 10টি দ্রব্যের বিক্রয় মূল্য সমান 1 টাকা। তো আমার 15টি দ্রব্যের বিক্রয় মূল্য বের করতে হবে, তাহলে লিখলাম একটি দ্রব্যের বিক্রয় মূল্য সমান 1/10 টাকা, এবং 15টি দ্রব্যের বিক্রয় মূল্য সমান 1 × 15, তাকে ভাগ হবে 10 দিয়ে, 5 দিয়ে কাটলে 3, 2 সমান 3/2 টাকা। এটি তাহলে 15টি দ্রব্য কিনছি 1 টাকায় আর বিক্রি করা হচ্ছে 3/2 টাকায়। তো এখানে এই 3/2টা ইজ গ্রেটার দেন 1, সুতরাং লাভ হবে। কম টাকায় কিনে বেশি টাকায় বিক্রি, কম টাকায় কিনে বেশি টাকায় বিক্রি, সুতরাং লাভ হয়। তাহলে লাভ হবে না লস হবে, প্রথমে একটা প্রশ্ন ছিল। তারপরে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, শতকরা লাভ বের করতে হবে। তাহলে লাভের পরিমাণ দেখে নিই, লাভের পরিমাণ বিক্রয় মূল্য 3/2 টাকা আর ক্রয় মূল্য 1 টাকা, এটা বিয়োগ করে দেব,
2 লসাগু 1 আর 2 লসাগু 2, 2 দিয়ে ভাগ করলে 2কে 1 পাই, 1 দিয়ে 3কে গুণ 3 1কে 3, 1 দিয়ে ভাগ করলে 2কে 2 পাই, 2 দিয়ে 1কে গুণ 2 1কে 2 টাকা সমান 1 এর 2 টাকা। তো শতকরা লাভ বের করতে হবে। তাহলে ক্রয়মূল্য যখন 1 টাকা, লাভ তখন 1 এর 2 টাকা। ক্রয়মূল্য 100 টাকা হলে লাভ হয় 1 এর 2, তাকে গুণ করতে হবে 100 দিয়ে, তাহলে 100 এর হাফ 50 টাকা, অতএব 50% লাভ হচ্ছে এটা, 50% লাভ হবে। m স্কোয়ার, 2m - 1 বিন্দুতে ভুজ ও কোটি সমান হলে বিন্দুর স্থানাঙ্ক কত? ভুজ আর কোটি সমান, তাহলে এটাকে বলে ভুজ, এটাকে বলে কোটি, এটা সমান বলা আছে। এখান থেকে m এর মান বের করতে হবে এবং মান বের করে বিন্দুটার স্থানাঙ্ক বের করে ফেলতে হবে m এর মান বসিয়ে। তাহলে এখানে বলবো প্রশ্নানুসারে m স্কোয়ার সমান 2m - 1 বা m স্কোয়ার মাইনাস 2m প্লাস 1, ডান দিকে থাকছে 0। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি, সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে সেটা প্রয়োগ করব, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান 0, যেখানে a সমান m, b সমান 1। তাহলে m স্কোয়ার, এটা 2m এখানে আছে, 1 স্কোয়ার মানে 1। তাহলে আবার এটা হলো m - 1 তার হোল স্কোয়ার, এটা সমান 0 বলা আছে, বা m - 1 ইজ ইকুয়াল টু 0 বা m ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, তাহলে বিন্দুর স্থানাঙ্ক ছিল m, 2m - 1 ছিল, তাহলে অতএব m স্কোয়ার সমান 1 স্কোয়ার সমান 1, আর 2m - 1 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 1 মাইনাস 1, 2 মাইনাস 1 সমান 1, অতএব স্থানাঙ্ক এটা 1, 1। আর এর কোন মানের জন্য rx - 3y - 1 ইজ ইকুয়াল টু 0 এবং r - 4 - rx - y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের সমাধান সম্ভব নয়। তাহলে x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত যদি সমান হয় তাহলে সমাধান সম্ভব নয়। সুতরাং প্রথমে সমীকরণ দুটো লিখে নেব। এটা আছে rx - 3y - 1 ইজ ইকুয়াল টু 0, আর একটা আছে 4 - rx - y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে প্রথম লিখব x এর সহগের অনুপাত, এখানে r আছে, এখানে 4 - r আছে, তাহলে r বাই 4 - r। y এর সহগের অনুপাত সমান -3, এখানে -1, -3 বাই -1, এটা y এর সহগের অনুপাত। তাহলে সমাধান থাকবে না যদি x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত সমান হয়। তাহলে লিখব প্রশ্নানুসারে r বাই 4 - r ইজ ইকুয়াল টু -3 বাই -1, মাইনাস কেটে দিলাম, তাহলে পাচ্ছি 1r, অর্থাৎ r ইজ ইকুয়াল টু 3 × 4 = 12 -3r। তো r 3r বাদিকে আনলে প্লাস 3r ইজ ইকুয়াল টু 12, 4r ইজ ইকুয়াল টু 12, r ইজ ইকুয়াল টু 12 বাই 4, আর এটা সমান 3, তাহলে r এর মান হলো 3।
এফ এক্স সমান এক্স কিউব প্লাস 3x মাইনাস 2 হলে ফাংশন অফ 1 মাইনাস ফাংশন অফ -1 এর মান নির্ণয় করো। ফাংশন অফ এক্স এটা সমান আছে এক্স কিউব প্লাস 3x মাইনাস 2। তাহলে ফাংশন অফ 1 এর মান এক্স কিউব প্লাস 3x মাইনাস 2, এখানে 1 বসালাম, সমান 1 প্লাস 3 মাইনাস 2 সমান 4 মাইনাস 2, আর এটা সমান 2। এরপরে ফাংশন অফ -1 বসাবো। এক্স কিউব প্লাস 3x এক্স কিউব প্লাস 3x মাইনাস 2, -1 কিউব করলে এটা -1 হয়, মাইনাস এ প্লাস এ মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 1 মাইনাস 3 মাইনাস 4 আর -2 মাইনাস 6। অতএব ফাংশন অফ 1 মাইনাস ফাংশন অফ -1 এটা সমান 2 মাইনাস -6 সমান 2 প্লাস 6, আর এটা সমান 8। তাহলে এর মান 1 আছে, এক্স এর মান বের করতে হবে। তাহলে এখানে 3 আছে, এখানে 1 আছে, তো আমরা লিখতে পারি লগ 3, আর তার সামনে আছে 2 লগ 1 এর জায়গাতে লগ 3, এখানে 3 এখানে লিখতে পারি, তাহলে এই পুরোটার মান 3। অতএব লগ 2 এটা সমান 3, এটা 3 ইন্টু 1 লিখতে পারি। তো আচ্ছা, তাহলে এবার এটা দেখি, লগ 2 এক্স স্কোয়ার এখানে বেস 2 সমান 3 ইন্টু, এখানে 2 আছে, আমি এখানে 2 দিলাম, এখানে 2 দিলাম, যার মানে 1 সমান লগ বেস 2, 3টা 2 এর পাওয়ারে লগ 8 টু দ্য বেস 2। তাহলে দুই দিকে তুলনা করলে পাই এটা সমান 8। বলতে 8 ইন্টু 1, 8 ইন্টু 1 বলতে লগ 2 যদি এই জায়গায় সেম থাকলে তার মানে 1 হয়, সমান লগ 2 তার পাওয়ারে এই 8 চলে যাবে এটা। তাহলে দিস অ্যান্ড দিস তুলনা করলে 2 লগ এক্স স্কয়ার সমান, অতএব এক্স স্কয়ার সমান 2 টু দি পাওয়ার 8, বা এখান থেকে বলা যায় এক্স সমান 2 টু দি পাওয়ার 8 তার পাওয়ারে 1/2 সমান 2 টু দি পাওয়ার 8 আছে 8/2, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4, তাহলে এটা হলো 16। তাহলে এখানে 16 হয়েছে, বাট উত্তরে দেখলাম এটা 8 আছে, কিন্তু আমার তো 16 হচ্ছে। তো হতে পারে উত্তর ভুল, বা হতে পারে এখানে কোনো প্রিন্টিং মিস্টেক আছে। এবারে 2 এর 6, এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু পি কিউ এক্স ওয়াই যথাক্রমে এবি বিসি এডি এবং ডিসি এর মধ্যবিন্দু পিএক্স সমান 7 সেন্টিমিটার হলে
কিউ ওয়াই এর দৈর্ঘ্য কত? এবিসি একটা ত্রিভুজ, এডি মধ্যমা না, এডি মধ্যমা না, এখানে ত্রিভুজের এসি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু, একটা ডি বিন্দু নিলাম, এখানে ডি যে কোনো একটি বিন্দু, পি কিউ এক্স ওয়াই যথাক্রমে এবি বিসি এডি আর ডিসি এর মধ্যবিন্দু, এবি এবি এর মধ্যবিন্দু পি, বিসি এর মধ্যবিন্দু কিউ, তারপরে এডি এর মধ্যবিন্দু, এই এডি এর মধ্যবিন্দু এক্স, আর ডিসি এর মধ্যবিন্দু এখানে এটা ওয়াই। পিএক্স 7 সেন্টিমিটার বলা আছে, এটা ইজ 7 সেন্টিমিটার। আমাকে বের করতে হবে কিউ ওয়াই, কিউ ওয়াই এর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে বিডি যুক্ত করব, বিডি যুক্ত করে দিলাম, তো এটা মুখে মুখে হয়ে যাবে। দেখো এই ত্রিভুজটার এর মধ্যবিন্দু পি, এর মধ্যবিন্দু এক্স, তাহলে এটা সমান বিডির হাফ। এই ত্রিভুজে বিসি এর মধ্যবিন্দু কিউ, এর মধ্যবিন্দু ওয়াই, তাহলে কিউ ওয়াই সমান বিডির হাফ, এটাও বিডির হাফ, কিউ ওয়াইও সমান বিডির হাফ, তাহলে এটা এটা সমান, অর্থাৎ এটা 7 সেন্টিমিটার, কিউ ওয়াইও 7 সেন্টিমিটার। তাহলে সেটা এখানে লিখতে হবে, এখানে লিখব এ বিডি, ত্রিভুজ এ বিডি এর এবি আর এডি, এবি ও এডি এর মধ্যবিন্দু যথাক্রমে পি ও এক্স, অতএব পি এক্স সমান হাফ বিডি। আর ত্রিভুজ বিসিডি, ত্রিভুজ বিসিডি এর বিসি ও ডিসি এর মধ্যবিন্দু কিউ ও ওয়াই, অতএব কিউ ওয়াই সমান হাফ বিডি। তাহলে হাফ বিডি সমান পি এক্স ছিল, তাহলে এখানে পি এক্স লিখে দিলাম, সমান 7 সেন্টিমিটার, তাহলে কিউ ওয়াই সমান 7 সেন্টিমিটার। এবিসি ত্রিভুজের এডি মধ্যমা এবং এসি বাহুর উপর পি এমন একটি বিন্দু যাতে এডিপি এর ক্ষেত্রফল ইস টু এ বিডি এর ক্ষেত্রফল 2:3 হয়। ত্রিভুজ পিডিসি এর ক্ষেত্রফল এবং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের অনুপাত কত? ত্রিভুজ এবিসি এর মধ্যমা হচ্ছে এডি, বিসি এর মধ্যবিন্দু ডি, এডি যুক্ত করলাম, যুক্ত করলে এডি হলো এবিসি ত্রিভুজের মধ্যমা। এসি বাহুর উপর পি এমন একটি বিন্দু, এসি বাহুর উপর একটা পি বিন্দু নিতে হবে যেন এডিপি, এডিপি আর এবিডি, এবিডি, এবিডি আর এ, আচ্ছা এবিডি মানে এই ত্রিভুজটা, আর আছে এডিপি, এডিপি এর ক্ষেত্রফলের অনুপাত 2:3 হয়, অর্থাৎ পরেরটা এটা বেশি, তাহলে মোটামুটি এরকম জায়গাতে আছে। তো পি বিন্দুটা মোটামুটি এরকম জায়গাতে আছে, তাহলে ত্রিভুজ
এডিপি এডিপি এটা এই ত্রিভুজটা, আর ত্রিভুজ এবিডি এবিডি এই ত্রিভুজটা, এর অনুপাত 2:3 বলা আছে। ত্রিভুজ এডিপি বাই ত্রিভুজ এবিডি এটা সমান 2/3 বলা আছে। পিডিসি পিডিসি বাই ত্রিভুজ এবিসি এর অনুপাত কত? পিডিসি আর এবিসি। তো এডি মধ্যমা বলা আছে, আবার পি বিন্দুর, আচ্ছা পি বিন্দুর অবস্থান এমন, পি বিন্দু বলা আছে যেন এই ত্রিভুজ আর এই ত্রিভুজের অনুপাত এই 2:3 হয়। এখন এই সাদা ত্রিভুজ এবং এবিসি ত্রিভুজ এর ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। তাহলে এই জায়গাটা দেখো, এ ডিসি এ বিডি এটা যেহেতু মধ্যমা, তাহলে এই সাইডের ত্রিভুজ আর এই সাইডের ত্রিভুজ দুটো ক্ষেত্রফল পরপর সমান, এদিকটা আর এদিকটা। তাহলে এদিকটা হচ্ছে এবিডি আর এদিকটা আছে এডিসি, এই দুটো ক্ষেত্রফল কিন্তু পরপর সমান। আবার এর আর এর অনুপাত 2:3 দেওয়া আছে। অ্যাকচুয়ালি পি বিন্দুটা এরকম জায়গায় হলে মানানসই হতো, এরকম জায়গায় হলে, আচ্ছা ঠিক আছে এখানে হলেও চলবে, অসুবিধা নেই, এখানে ঠিক আছে। তো তাহলে এখানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের অনুপাত দেওয়া আছে, তো আমরা ভাবতে পারি যে এই ত্রিভুজ আর এর অনুপাত দেওয়া আছে, এরকম ভাবতে পারি। তাহলে কি আমরা এই ত্রিভুজ আর এই ত্রিভুজের অনুপাত থেকে এই সাদা ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে সেটাই প্রথম কাজ হবে, যে এই সাদা কালারের ত্রিভুজটার ক্ষেত্রফল বের করা। তো তার জন্য আমরা ব্যবহার করব কি, যে ত্রিভুজ এডিপি ইজ টু ত্রিভুজ এবিডি, যেটা এখানে দেওয়া আছে এবিডি এটা সমান 2:3 বলা আছে। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এডিপিটা এডিপি, আর যেটা এবিডি আছে এবিডি না বলে আমরা এডিসি বলতে পারি। ত্রিভুজ এডিসি এটা সমান 2:3, ঠিক আছে। তো এটা যদি বাই দিয়ে লিখি, ত্রিভুজ এডিপি বাই ত্রিভুজ এডিসি এটা সমান 2/3। তো এডিপি 2x এডিসি 3x ধরবো, ধরি ত্রিভুজ এডিপি সমান 2x ও ত্রিভুজ এডিসি সমান 3x। এবার ইজি হবে, এডিপিটা এটা আর এডিসি এডিপি, আচ্ছা তাহলে টোটাল যে এডিসি আছে তার থেকে এডিপিটা যদি বিয়োগ করি তাহলে আমরা ত্রিভুজ পিডিসি পাবো, পিডিসি পেয়ে যাব। তাহলে অতএব ত্রিভুজ পিডিসি সমান এডিসি থেকে অর্থাৎ 3x থেকে বিয়োগ করব এই শেড দেওয়া ত্রিভুজটা অর্থাৎ 2x, এডিপি বিয়োগ করব 2x, তাহলে এটা হয়ে গেল x, এই ত্রিভুজটা হয়ে গেল, সাদা ত্রিভুজটা x হলো। আবার দেখো ত্রিভুজ এডিসি এটা x ধরেছিলাম, এডিসি আর এবিডি সেম একই ক্ষেত্রফল, তাহলে এখানে ত্রিভুজ এবিডি লিখে দিলাম, আমি নতুন করে লিখবো না বলে এখানে লিখে দিয়েছি। তাহলে ত্রিভুজ এখন এবিসি সমান কি পাচ্ছি, ত্রিভুজ এবিসি সমান পাচ্ছি এই এবিডি আর এডিসি, ত্রিভুজ এবিডি প্লাস ত্রিভুজ এডিসি। তাহলে এবিডি 3x ছিল, তাহলে 3x প্লাস 3x বর্গ একক, আর পিডিসি যেটা আছে এটা বেরিয়েছে x বর্গ একক। এখন এদের অনুপাত সহজে বেরিয়ে যাবে, যে ত্রিভুজ, অতএব ত্রিভুজ পিডিসি ইজ টু ত্রিভুজ এবিসি
সমান পিডিসি কিন্তু এক্স ছিল আর এবিসি এটা 6x বর্গ একক, তাহলে এটা 6x বেরোলো, তাহলে এটা 1:6। 2h, 4 এবং -2, 3k বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক 1, 2h + 1 হলে h ও k এর মান নির্ণয় করো। তাহলে এই বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার সময় আমরা কি করি, আমরা x আর x স্থানাঙ্ক যোগ করে 2 দিয়ে ভাগ করি, y আর y স্থানাঙ্ক যোগ করে 2 দিয়ে ভাগ করি। তাহলে এখানে যদি 2 দিয়ে ভাগ করে x আর x যোগ করে 2 দিয়ে ভাগ করি সেটা 1, তারপরে 4 এবং 3কে যোগ করে 2 দিয়ে ভাগ করলে সেটা 2h + 1 দেওয়া আছে। এখন h ও k এর মান বের করতে হবে। তাহলে লিখব প্রশ্নানুসারে। এখানে একটা প্রথম x স্থানাঙ্কের জন্য একটা সমীকরণ পাবো, সেটা হচ্ছে 2h + -2। এই যে 2h এবং -2 যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করে h হওয়ার, ভাগ করলে 1 হওয়ার কথা, এটা সমান 1। এখন আমাকে h এর মান বের করতে হবে, তাহলে 2h + -2 সমান 2 1 কে 2 বা 2h সমান 2, এটা সমান 4 বা h সমান 4/2 আর এটা হলো 2। আর এবার y স্থানাঙ্কের বেলাতে 4 এবং 3কে যোগ করব, সেটা সমান 2h + 1 লিখব। তো এখানে 4, এখানে আছে 4 + 3k/2 আর এটা সমান আছে 2h + 1 বা 4 + 3k/2 সমান 2 × h এর মান 2 বেরিয়েছে +1, তাহলে হলো 4 + 3k/2 সমান 2 × 4 = 5, 5 দিয়ে দিলাম, বা 4 + 3k সমান 5 × 2 = 10 বা 3k সমান 10 - 4 বা k সমান 10 থেকে 4 বিয়োগ করলে এটা পাচ্ছি 6/3 আর এটা হলো 2। অতএব h ও এখানে h ও k এর মান চাইছে, তাহলে h সমান 2 ও k সমান 2। একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো, ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। তো এখানে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a ধরে নেব, মনে করি ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য a, তারপরে তার উচ্চতা বের করব, উচ্চতা বের করলে উচ্চতার স্কোয়ার করলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাবো, আর ত্রিভুজের ক্ষেত্রফল আলাদা করে বের করব, তারপর এই দুইয়ের অনুপাত বের করব। তাহলে মনে করি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য সমান a একক, বাহুর দৈর্ঘ্য সমান a একক। আচ্ছা, তাহলে উচ্চতা সমান √3/2 × a এটা, ও ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √3/4 × বাহু স্কোয়ার, এত বর্গ একক। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই যে উচ্চতার উপর অঙ্কন করা হয়েছে, তাহলে উচ্চতাই হলো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজের যে উচ্চতা সেটা, তাহলে তার স্কোয়ার করলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাবো সমান 3/2 × 4 a স্কোয়ার। এই দুইয়ের অনুপাত বের করতে হবে। তো এখানে প্রথমে আছে ত্রিভুজ, তারপরে আছে বর্গক্ষেত্র,
তাহলে ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আছে √3/4 ইন্টু a স্কোয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আছে 3/4 a স্কোয়ার। তাহলে a স্কোয়ার দিয়ে যদি ভাগ করি √3/4 ইজ টু 3/4, নিচে 4 আছে, তো প্রথম পদ বা পূর্ব পদ একে 4 দিয়ে গুণ করলাম, আর উত্তর পদ যেটা আছে তাকেও 4 দিয়ে গুণ করলাম। তাহলে 4 4 কেটে দিলাম, এখানে কেটে দিলাম, তাহলে সমান √3:3। তো আমরা লিখতে পারি √3, আর 3কে √3 ইন্টু √3 লিখতে পারি। তো √3 দিয়ে ভাগ করলে 1:√3। একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি, 15 মিনিটে কাঁটাটি কত দৈর্ঘ্য ঘুরবে? তাহলে এই যে 7 সেন্টিমিটার আছে, এটা হলো ঘড়িটির মিনিটের কাঁটা যে বৃত্তাকার পথে ঘোরে তার ব্যাসার্ধ। তাহলে মিনিটের কাঁটা 1 ঘন্টায় পুরো 1 পাক ঘোরে, অর্থাৎ বৃত্তের পরিধিটা ঘোরে, বাট 15 মিনিটে কত ঘুরবে সেটা ঐকিক নিয়ম করে আমরা বের করতে পারবো। তবে কি যে বৃত্তাকার পথে মিনিটের কাঁটা ঘোরে সেই বৃত্তাকার পথের পরিধি প্রথম বের করে নিতে হবে। এটা ছিল 11। তাহলে মিনিটের কাঁটার দৈর্ঘ্য, মিনিটের কাঁটার অগ্রভাগ যে বৃত্তাকার পথে ঘোরে তার ব্যাসার্ধ আর এটা সমান 7 সেন্টিমিটার। অতএব পরিধি সমান 2πr সমান 2 ইন্টু 22/7 এবং আর এর মান 7, এটা সেন্টিমিটার, সমান 44 সেমি। তাহলে এই যে 44 সেমি পথ মিনিটের কাঁটা 1 ঘন্টায় ঘোরে, অর্থাৎ 60 মিনিটে ঘোরে, তাহলে 15 মিনিটে কত ঘোরে খুব সহজে পেয়ে যাব। মিনিটের কাঁটা 60 মিনিটে ঘোরে, সমান 44 সেমি। মিনিটের কাঁটা 1 মিনিটে ঘোরে সমান 44/60 সেমি, আর মিনিটের কাঁটা 15 মিনিটে ঘোরে 44 ইন্টু 15/60 সেমি। তাহলে 4 15 60, 4 11 44 সমান 11 সেন্টিমিটার। তাহলে মিনিটের কাঁটা 15 মিনিটে 11 সেন্টিমিটার ঘোরে। একটি পরিসংখ্যা বিভাজন তালিকার শ্রেণীর মধ্যবিন্দু যথাক্রমে 15, 20, 25, 30। যে শ্রেণীর মধ্যবিন্দু 20 সেই শ্রেণীটি নির্ণয় করো। তাহলে এর থেকে এটা বিয়োগ করলে শ্রেণীর দৈর্ঘ্য পাবো। শ্রেণী দৈর্ঘ্য দুটো মধ্যবিন্দু পরপর বিয়োগ করলে আমরা শ্রেণী দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে এখানে মধ্যবিন্দু দেওয়া আছে, প্রথমটা 15, তারপর এটা 20, তাহলে 20 থেকে 15 বিয়োগ করলাম, আর এটা ইজ ইকুয়াল টু 5। তারপরে শ্রেণী মধ্যবিন্দু 20, তাহলে মনে করলাম এটা সেই শ্রেণী যার মধ্যবিন্দু আছে 20, আর শ্রেণী দৈর্ঘ্য 5, অর্থাৎ এদিকে 2.5 আর এদিকে 2.5 মাইনাস 2.5। তাহলে এর থেকে 2.5 বিয়োগ করলে নিম্ন সীমা পাবো, এর সাথে 2.5 যোগ করলে উচ্চ সীমানা পাবো। তাহলে নিম্ন সীমা সমান 20, তার থেকে বিয়োগ করছি 5/2 সমান 20 - 2.5
সমান 17.5 ও উচ্চ সীমা 20 প্লাস 5/2 সমান 20 প্লাস 2.5 সমান 22.5। অতএব শ্রেণীটি হলো 17.5 থেকে 22.5। 3 দাগে এখানে একটা পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া আছে। তথ্য থেকে তৃতীয় শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা ও পঞ্চম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব নির্ণয় করো। তাহলে তৃতীয় শ্রেণী 1 2 3 এটা তৃতীয় শ্রেণী, এর পরিসংখ্যা আপেক্ষিক পরিসংখ্যা বের করতে হবে। আপেক্ষিক পরিসংখ্যা বলতে এই 8কে সমস্ত সংখ্যাগুলো যোগ করে সেই যোগফল দিয়ে ভাগ করতে হবে। তৃতীয় শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা, তৃতীয় শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা সমান পরিসংখ্যা আর নিচে হবে মোট পরিসংখ্যা। পরিসংখ্যা আছে ওই শ্রেণীর 8 আর মোট পরিসংখ্যা যোগ করে বসাতে হবে। এটা আছে 5 6 8 4 3, 5 6 8 4 3 সমান 8/11, 11 আর 9 8 19, 19 23, আচ্ছা এটা 7 15 21 26, 2 দিয়ে কাটাকুটি করলে এটা হলো 4/13। এটা হচ্ছে আপেক্ষিক পরিসংখ্যা। আচ্ছা তারপরে আছে কি, তারপরে আছে পঞ্চম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব। পরিসংখ্যা ঘনত্ব বের করতে গেলে আমাকে আগে শ্রেণীর দৈর্ঘ্য বের করতে হবে। তো শ্রেণীগুলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এটা পঞ্চম। তো শ্রেণী দৈর্ঘ্য এটা 1 থেকে 10, 11 থেকে 20 এরকম আছে। তাহলে এটা কন্টিনিউয়াস নেই, 10-এ শেষ 11-তে শুরু আছে, এখানে 10-এ শুরু হলে কন্টিনিউয়াস বলতাম। তাহলে কি করতে হয় এক্ষেত্রে, হাফ বাড়াতে হয়, একে হাফ কমাতে হয়, একে হাফ বাড়াতে হয়। তাহলে পঞ্চম শ্রেণী যেটা আছে এই শ্রেণীটা অ্যাকচুয়ালি হবে হাফ কমানো হচ্ছে 40.5 থেকে, এটা হাফ বাড়ানো হচ্ছে, তাহলে 50.5। তাহলে শ্রেণীর দৈর্ঘ্য হবে দিস মাইনাস দিস। তো পঞ্চম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব সমান পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। তো এখানে পরিসংখ্যা আছে 3 আর শ্রেণী দৈর্ঘ্য, পরিসংখ্যা 3 আছে, শ্রেণী দৈর্ঘ্য এর থেকে এটা বিয়োগ করতে হবে। 50.5 থেকে 40.5, তাহলে এটা হলো 3/10, এটা পরিসংখ্যা ঘনত্ব। তো তাহলে 2 দাগেরটা হয়ে গেল। এরপর 3 দাগের অঙ্ক আছে। তো অলরেডি ভিডিওটা 1 ঘন্টার উপরে হয়ে গেছে, সুতরাং 3 দাগটা আমি পার্ট 2 ভিডিওতে করব, 3 দাগ থেকে 8 দাগ পর্যন্ত, এবং 9 থেকে বাকি শেষটা ওটা আমি পার্ট 3 ভিডিওতে করব। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ।